সাফন বাবু দিয়ে বসে দুই হাত হাঁটুর উপর হাতের কোনোয় নিচের অংশ ঠিকই বসে বসে রুমাইশাকে পর্যবেক্ষণ করছিল। সাফিনের প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে বলল, আমাদের দুজনের চোখেই এক বিশেষ ধরনের লেন্স লাগানো। সাধারণ লেন্সে আমার চোখের উজ্জ্বলতাটা বোঝা যেত, কিন্তু এটাতে যায় না। আমার একজন ল্যাব পার্টনার স্পেশালভাবে এগুলো তৈরি করে দিয়েছে আমাদের জন্য। আর আমার বা রিমোর কারো শরীরেরই কোনো পরিবর্তন হয়নি, শুধু আমার ঠোঁটের রংটা চেঞ্জ হয়েছে। আর আমার শরীরের চামড়াটা আগের মতো আর খোলস বদলায় না। আর আমার জিহ্বায় এক ধরনের আর্টিফিশিয়াল টাং সেট করা, মুখোশ লাগানো বলা যেতে পারে, কারণ সেটা আমি যে কোনো সময়ই খুলে ফেলতে পারি। এই জিহ্বায় আমি কোনো স্বাদ বুঝতে পারি না। এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য। বাইরে বের হলে আমি আমার জিহ্বায় এটা সেট করে বের হই। সাফনের কথার আগা মাথা কিছু বুঝলো না আফসানা। অবুঝের মতো সবার মুখের দিকে একবার একবার করে তাকাতে লাগলো। রুমাইশা আফসানের এমন অবুঝ দৃষ্টি দেখে মিষ্টি হেসে বলল, চিন্তা করো না ভাবি, রাফসান ভাইয়া তোমাকে পরে সব বুঝিয়ে বলবে। এখন একটু হাসো তো। এখানে আসার পর থেকেই দেখছি তুমি কেমন মন খারাপ করে আছো। হাসো হাসো, আমাদের সাথে আড্ডা দাও মন খুলে, দেখবা মন ভালো হয়ে গেছে। আফসানা রুমাইশের কথাতে মুখে হাসি ফোটালো জোর করে। না চাইতো হিংসা হচ্ছে ওর। বয়সে বছর দুয়েকের বড় হবে ও রুমাইশার থেকে, আর দেখতেও ও রুমাইশার থেকে সুন্দর। গায়ের রংটাও রুমাইশার থেকে অনেকখানি উজ্জ্বল। চোখমুখও সুন্দর, শুধু রুমাইশার মতো অমন সুন্দর দেহের অধিকারী নয়। শরীরটাও ওর একটু ভারী, কিন্তু রুমাইশার ভেতর কিছু একটা ব্যাপার আছে যার জন্য মানুষ ওর প্রতি আকৃষ্ট হয়। এমনকি সে নিজেও রুমাইশার প্রতি আকৃষ্ট হচ্ছে। ওর চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার সব কিছু দিয়েই যেন ও ওর আশেপাশের মানুষগুলোকে বশ করে নিচ্ছে। এর জন্যই হয়তো রুমাইশা ওর থেকে ভালোটা পেয়েছে। মনের মতো একটা শ্বশুর বাড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়িতে কোনো তফাৎ নেই ওর বেলায়। শাফিনের মতো একজন দেবর পেয়েছে সে। এতদিন শাফিনকে নিজের দেবরের মতোই মনে হতো, কিন্তু আজ রুমাইশার আগমনের পর হঠাৎ করেই মনে হচ্ছে যেন শাফিন তার দেবর নয়, রুমাইশার দেবর হয়ে গেছে। রুমাইশা আসার পর থেকে ওকে চোখে হারাচ্ছে শাফিন। গোসল করবে না করেছিল, অথচ রুমাইশা আসার পর ঠিকই করলো, তাও খুশি মনে। আর যে তার শাশুড়ি হিসাবে খারাপ না, কিন্তু রুনিয়া বেশি ভালো যেন। রুমাইশা আসার পর থেকে কত শতভাবেই না যত্ন নিচ্ছে ওর, আয়সার থেকেও বেশি, যেন নিজেরই মেয়ে। এরকম একটা শাশুড়ি কি ও ডিজার্ভ করতো না? আর সবশেষে ওর স্বামী রাফসান দেখতে সুন্দর অনেক, কিন্তু সাফন হয়তো রঙে ফর্সা না, কিন্তু এত আকর্ষণীয় পুরুষের সামনে থেকে কখনোই দেখেনি। সাফনকে দেখলেই ওর হ্যান্ডি ক্যাভিলের কথা মনে পড়ে যাচ্ছে। ওই পেশিবহুল দেহটা দেখলেই শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ওই বাহু জোড়া। আরও কত শত ইচ্ছে হচ্ছে ওর। রুমাইশার প্রতি ওই লোকটার কেয়ার চোখে পাচ্ছে আফসানার। তার স্বামী যে তার যত্ন নেয় না সেটা নয়, কিন্তু কেন যেন ওই যত্নটা আফসানার চোখ থেকে সরছেই না। রুমাইশার জীবন এতটা পারফেক্ট কেন হলো? রুমাইশার মুখে কোনো বিরক্তির ছাপ নেই, নেই কোনো অসন্তোষের ছাপ। অসন্তুষ্ট ও হবে বা কেন? যার এমন পরিবার, যার এমন বাবা মা, এমন ভাই, এমন শ্বশুর শাশুড়ি, এমন দেবর, এমন স্বামী থাকে, তার কিসের অসন্তোষ? কিন্তু তার নিজের জীবন এমন হলো কেন? রুমেশের জায়গায় কি সে থাকতে পারতো না? ওই পেশিবহুল বাহুটাতে আবেশে মাথা ঠেকে কি আজ সে নিজে বসে থাকতে পারতো না? ওই প্রেমপূর্ণ চাহনি কি তার মুখে নিবদ্ধ হতে পারতো না? ছিছি, এসব কি ভাবছি সে? সে তো তার স্বামীর সন্তান নিয়ে সুখী ছিল, তাহলে এমন হচ্ছে কেন? হঠাৎ করে শয়তান তার মনে কুপ্রচরণা দিয়ে যাচ্ছে কেন? এই কলুষিত মনে ও কোথায় যাবে? আফসানাকে মেঝের দিকে একদিনে তাকিয়ে থাকতে দেখি রুমেশা চিন্তিত মুখে আফসানার বাহু স্পর্শ করে নাড়া দিল। চমকে উঠল আফসানা। রুমেশা আফসানার মুখখানে ভালোভাবে দেখে নিয়ে বলল, কি ব্যাপার ভাবি, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না, এমনিতেই আজ অনেক ধকল গেল তো, একটু ক্লান্ত লাগছে, এই আর কি। তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো না হয়, কালও তো অনেক কাজ বাকি। পরে শরীর খারাপ হলে বিয়ের মজাটাই নষ্ট হয়ে যাবে তোমার।
একটা ঝাড়া ঘুম দিলে ক্লান্তি চলে যাবে সব। থাকুক, আর একটু বসি, অসুবিধে নেই। এখানে সবাই কত গল্প করছে, তা রেখে ঘুমোতে গেলে আমার ঘুম আসবে না। ঠিক আছে বসো, খারাপ লাগলেই বলবে, কিন্তু চুপ করে থাকলে কিন্তু কেউই বুঝতে পারবো না। আফসানা সাই মেনে রইল চুপচাপ। এবার একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলো সবার কথা। রুমাইশা সাফওয়ানকে বলল, আফসানা ভাবির শরীর ভালো লাগছে না, তোমরা শর্টে শেষ করো। গল্প শেষ না হলে ভাবি ঘুমোতে পারছে না। তুমি বলছো ওইখানে একটা ল্যাব ক্রিয়েট করেছো? জঙ্গলের অত গভীরে কিভাবে কি করলে? কিভাবে সবকিছু ম্যানেজ করলে? বউ যখন বলেছে শর্টে শেষ করতে, তখন শর্টেই শেষ করি। আমার সিঙ্গাপুরের সমস্ত প্রপার্টি আমার এক বন্ধুর সাহায্যে বিক্রি করে দিয়েছি। সিঙ্গাপুরে এখন আমার আর কিচ্ছুই নেই। প্রপার্টি বিক্রি করার সব ডলার আমার হাতে আসার পর সিঙ্গাপুর সহ অন্যান্য জায়গায় আমার যত ল্যাব পার্টনার ছিল সবাইকে ডেকে নিয়ে আমি গোপনে একটা মিটিং অ্যারেঞ্জ করি। সেখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা আবার আমাদের ল্যাব রিক্রিয়েট করব, আবার আগের বিজনেসে ফিরে যাব। আর ল্যাবটা হবে জঙ্গলেরই ভেতরে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ডে। এরপর আমরা বাইরের দেশ থেকে দক্ষ ওয়ার্কার্সদের নিয়ে আসি। আমেরিকান কোনো ওয়ার্কার্সদের আমরা নিই না। আমি আর আমরা দুজন সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু মিলে ল্যাবের ডিজাইন করি। এরপর জঙ্গলের ভেতরেই কাজ শুরু হয়ে যায়। একটা ফুটবল মাঠের সমান এরিয়া নিয়ে মাটির বেশ খানিকটা গভীরে আমাদের ল্যাবটার কাজ শুরু করা হয়। ওয়ার্কার্সদের চোখ বেঁধে নিয়ে আসা হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত ওদেরকে জঙ্গলেই থাকতে দেয়া হয়। এরপর সমস্ত কাঁচামালের একটা আনুমানিক হিসাব করে সব একেবারে কিনে রাখা হয় আমাদের জন্য এক বন্ধুর ফার্ম হাউসে। তারপর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ঠেলা গাড়িতে করে জঙ্গলের ভেতরে দিয়ে নিয়ে যাওয়া হতো লোকচক্ষুর আড়ালে। ল্যাবের সাথে সাথে আমি জঙ্গলের ভেতরেই রিমুকে নিয়ে থাকার জন্য বাড়ি তৈরির কাজ শুরু করে দিই। দোতলা বাড়িটা 4 বছরের মাথায় কমপ্লিট হয়, আর ল্যাব 6। আমার অন্যান্য ল্যাব পার্টনার আর সাধারণ কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ল্যাব থেকে জঙ্গলের বাহির পর্যন্ত লোকালয় শূন্য কিছু এলাকায় মাটির নিচ দিয়ে টানেল তৈরি করি। এরপর ওয়ার্কার্সদেরকে আবার চোখ বেঁধে পাঠিয়ে দেওয়া হয় যার যার জায়গায়। তারপর সব কমপ্লিট হলে বাড়ি আর ল্যাবের ইন্টেরিয়র ডিজাইন করা হলো। প্রয়োজনীয় ইকুইপমেন্ট জোগাড় করে ল্যাবের কাজও শুরু করে দিলাম। সেই সেম ওয়ার্ক, ফার্মাসিউটিক্যালস। পার্টনাররা মিলে নিজেদের কোম্পানির একটা স্বতন্ত্র লগো ক্রিয়েট করলাম। এরপর শুরু করে দিলাম ড্রাগস তৈরির কাজ। আমাজনে রিসোর্সের অভাব নেই। মেডিসিনের জন্য খুব কম জিনিসই বাইরের থেকে আনতে হলো। এছাড়া আর সব কিছুই আমাজন প্রোভাইড করলো আমাদের। আমরা অ্যানোনিমাসলি বিজনেস শুরু করলাম আর খুব দ্রুতই প্রফিট পেতে শুরু করলাম। সাদমান আর শাহমিরকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদেরকে লোকালয়ের দিকে আসতে হচ্ছিল, তাই আমরা দুজনেই নিজেদের নেম আর সারনেম বদলে ফেললাম। তারপর ফেক আইডেন্টিটি তৈরি করে লোকালয়ের দিকে চলে এলাম। আমরা যেখানটাতে ছিলাম সে জায়গাটা থেকে ফ্রেঞ্চ গিয়ানা জায়গাটা সবচেয়ে কাছে ছিল, তাই সেখানেই চলে গেলাম বাচ্চাদের নিয়ে। তারপর ওইখানে ছোটোখাটো একটা থাকার মতো জায়গা কিনে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করালাম। দিনের বেলাটা এদিকটাতেই থাকতাম আর রাতের বেলাটা ল্যাবে। এরপর বাচ্চারা আর একটু বড় হলো, ওদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমরা দুজনে আবার চলে এলাম ফরেস্টে, আমাদের বাড়িতে। বিজনেস পুরো দমে চলতে লাগলো। এরই ভেতরে হারবার্ট আর একবার চেষ্টা করেছিল আমাদের উপর আক্রমণ করার, আর তার মেইন টার্গেট ছিল রিমুকে পাওয়া, কিন্তু বেচারা দুনিয়া ছাড়লো আমার হাতে। এরপর আমরা আমাদের ল্যাবে একটা শাখা ল্যাব ক্রিয়েট করলাম ওকলাহোমা শহরে। আমাদের মেইন কাজ চলতো আমাজনে, আর সেখান থেকে সমস্ত মেডিসিন আর ড্রাগস গাড়িতে করে নিয়ে যাওয়া হতো ওকলাহোমাতে। তারপর আমাদের বিজনেস আরও এক্সপ্যান্ড করলো, ডলারের বন্যা বয়ে গেল, আর আমি সহ আমার বাকি 5 জন ল্যাব পার্টনার নিজের লাইফ সেট করে দিলাম। আর এখনও সেভাবেই চলছে, আর সামনেও সেভাবেই চলবে ইনশাল্লাহ। এতক্ষণ ছাদের উপর পিনপতন নীরবতা বিরাজ করছিল। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছিল সাফওয়ানের কথা। আফসানা তো হা হয়ে গেছে শুনতে শুনতে। নীরবতা ভেঙে রুনিয়া দীর্ঘশ্বাস ছাড়লেন একটা, তারপর বলেন, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। আমার ফুলের মতো 2 সন্তানকে আমি হারিয়ে ফেলতে বসেছিলাম। আল্লাহ মৃত্যুর মুখ থেকে তাদেরকে ফিরিয়ে আবার আমার কোলে ফেরত দিয়েছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। পাশে বসা ইস্তিয়াক রুনিয়ার কথার সুর ধরে সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা সমস্ত রাত ধরে জায়নামাজে বসে বসে কান্নাকাটি করত। তুমি নেই, রুমি নেই, কেউ নেই। বাড়িটাতে কেউ আর হই হুল্লোড় করতো না। শ্মশানের মতো মনে হতো যেন। আমার সাফিনটাও কারোর সাথে কথা বলতো না, মনমরা হয়ে থাকতো সারাক্ষণ। বাইরে বের হলেই মানুষ জিজ্ঞেস করতো যে
তোর বড় ভাই নাকি জঙ্গলি? রোজ রোজ এসব কথা শুনে এসে রুনিয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতো সে। আস্তে আস্তে সহ্য হয়ে গেল সে যন্ত্রণা। মানুষজন সবকিছু ভুলতে শুরু করলো। এখন হয়তো সেসব আর কারোই মনে নেই। তোমরা যে আবার আমাদের কাছে ফিরে এসেছো তাতেই আমরা অনেক খুশি। তোমাদের কাছে এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। তোমরা দুজন সুখে থাকো সারা জীবন, আমরা এই দোয়াই করি। পাশ থেকে রুনিয়া আমিন বলে উঠলেন। তার দেখা দেখি বাকিরাও আমিন বলে উঠল। আয়েশা শাড়ির কোণা দিয়ে চোখ মুছলেন। শাপিন অপলকে তাকিয়ে রইল কোনো এক শূন্যের দিকে। ওর সামনে ভেসে উঠল সেই 12 বছর আগেকার বিভীষিকাময় দিনগুলো। আর সাফন তাকিয়ে রইল মেরুন রঙা চুলওয়ালা রুমাইশার মুখপানে। এই মেয়েটা না থাকলে আজ তার কি হতো? সে উচ্ছনে চলে যেত পুরো। এই জীবনে আর তার ভালোবাসা, স্ত্রী, সন্তান, পরিবার, সংসার কিছুই পাওয়া হতো না। চারিদিকে শুধু শূন্যতায় পরিপূর্ণ থাকতো। এই মুখটার দিকে তাকালে পৃথিবীর কোনো বাধাই আর বাধা মনে হয় না। এই হাতের স্পর্শ সব যন্ত্রণা ভুলিয়ে দেয়। ওই চোখ দুটোর চাহনি অন্তরকে শীতল করে দেয়। ওই ঠোঁটের স্পর্শ সমস্ত ক্ষতকে সারিয়ে দেয়। শুধুমাত্র এই একটা মানুষের মাধ্যমে সৃষ্টিকর্তা তার জীবনকে পরিবর্তন করে দিল এই মাথা থেকে ও মাথা। নিঃশব্দে রুমাইশার মাথাটা নিজের কাছে টেনে নিয়ে এসে কপালে আলতো করে একটা চুমু খেলো ও সময় নিয়ে। সবাই দেখলো সেটা, কিন্তু আড়ষ্টতার পরিবর্তে সবার মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। এ ভালোবাসা যেন চোখে দেখেও শান্তি। সাদমান আর শাহমির বাবা মায়ের এমন ছোটখাটো আদর দেখে অভ্যস্ত। সাদমান শাহমিরকে বলল, মেয়ের অবস্থা ভালো না। বাবা মাম্মামকে দখল করার আগেই আমাদেরকে মাম্মামকে দখল করতে হবে, নইলে পরে আমাদেরকে আলাদা ঘুমাতে হবে। ওঠ। গুটি গুটি পায়ে দুজন এগিয়ে গেল রুমির দিকে। গিয়ে রুমির কোলের ভেতর মাথা দিয়ে শুয়ে পড়ল দুজনে। পটকা দুটো চালাকি টের পেয়ে সাফন রুমাইশার দিকে আহত চোখে তাকালো। রুমাইশা মজা পেল খুব। দুষ্ট হাসি দিয়ে ও সাফনকে ইশারায় বোঝালো যে তোমার আর জায়গা নেই, দখলদাররা দখল করে নিয়েছে। এমন সময়ে রুনিয়া বললেন, অনেক গল্প হয়েছে, এবার সবাই শুয়ে পড়ো। কাল অনেক কাজ বাকি, বউ আনতে যেতে হবে তোমাদের। কাল আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলবে, দম ফেলারও সময় পাবে না কেউ। রুনিয়ার কথাতে সবাই বিছানা গোছাতে লেগে গেল। শায়রি কেঁদে উঠল এমন সময়ে। রুমাইশা সাফনকে বলল শায়রিকে নিয়ে আসতে বাইরে। আর এত সব কোলাহলের ভেতরেই ঠাই বসে রইল আফসানা। সাফন যে এতটা রিচ হবে তা ও স্বপ্ন ভাবিনি। তখন কথার মাঝখানে শাফিন যখন সাফনের নতুন কেনা গাড়িটির নাম জিজ্ঞেস করেছিল, তখনও গুগল করে দেখে নিয়েছিল গাড়িটার দাম। আফসানার চোখ কপালে উঠে গিয়েছে পুরো। এত দাম দিয়ে গাড়ি কিনেছে ওরা, ভাবতে ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। আর নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মালো ওর। এতটা পারফেক্ট জীবন ও শুধু সিনেমাতেই দেখেছে। হ্যাঁ, রুমাইশাদের জীবনেও ফারাক গিয়েছে এক সময়, কিন্তু এখন তো ওরা অনেক সুখে আছে। সব দিক থেকে ওরা বিশালভাবে পরিপূর্ণ। সৃষ্টিকর্তা যেন ওদেরকে সবকিছু ঢেলে ঢেলে দিয়েছে। সাফন যখন রুমাইশের কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল, তখন সাফনের ওই চোখ জোয়াশে দেখেছে রুমাইশের জন্য এক সমুদ্র সমান ভালোবাসা আর একরাশ মুগ্ধতা। এই চাহনি কি ওর দিকে আসতে পারতো না? না, আর পারছে না ও। চরম বিরক্তিতে ছেয়ে উঠেছে ওর মনের ভেতরটা। নিজের ভাগ্যকে নিজেরই অভিশাপ দিতে থাকলো ও। এমন সময় রাফসান এসে বসলো ওর পাশে। তারপর বলল, আফসানা, ঘুমাবে না তুমি? তোমার না শরীর খারাপ লাগছে বলছিলে? তুমি এখানেই ঘুমাও, আমি নিচে বাচ্চাদের কাছে গিয়ে ঘুমাচ্ছি। রুহানি ঘুম থেকে উঠে গেলে কাউকে পাশে না পেলে কান্না করবে। তুমি না হয় ওদেরকে নিয়ে এখানে চলে আসো। এতদিন পর একসাথে হয়েছি আমরা পরিবারের সবাই, সেখানে তুমি না থাকলে কি হয় বলো? আফসানা যেন বিরক্ত হলো খুব। এদের এত সুখ ওর আর ভালো লাগছে না, অসহ্য লাগছে ওর সব কিছু। রুমাইশাকে দেখলেই ওর বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটি এসে ওর সব প্রাপ্য ওর থেকে ছিনিয়ে নিয়েছে। আফসানা রাফসানের দিকে না তাকিয়ে বলল, থাকুক, আমি নিচে যাচ্ছি, তোমরা গল্প করো। ঠিক আছে, যাও। আমি তাহলে এখানেই থাকছি। কোনো অসুবিধা হলে মেসেজ দিও, আর আমার রেসপন্স না পেলে সরাসরি কল দিও, আমি চলে আসবো। আফসানা কোনো রকমে মাথা নাড়িয়ে উঠে চলে যেতে নিল নিচে।
আর উঠে 2 কদম যাওয়ার সাথে সাথেই মাথাটা ঘুরে উঠল ওর। রুমাইশা শায়রিকে কোলে নিয়ে বাচ্চাদের আর সাফনের ঘুমানোর জায়গা ঠিক করে দিচ্ছিল। সাফন অলরেডি শুয়ে পড়েছে তার জায়গায়। হঠাৎ দিরিম শব্দে চমকে উঠে শব্দের উৎসাহের দিকে তাকালো ওরা। আর আফসানাকে এইভাবে পড়ে যেতে দেখি সবার বুকের ভেতর ধক করে উঠল। রাফসান ছুটে গেল আফসানার কাছে, ওর চোখে মুখে পানি ছিটা দিতে রুমাইশা ছুটে গেল চিলেকোঠার কামরা থেকে পানির বোতলটা নিয়ে এসে তা থেকে কিছুটা পানি নিয়ে আফসানার মুখের উপর ছিটিয়ে দিল। সাফন আর শাফিন শোয়া থেকে হুড়মুড়িয়ে উঠে এসে দাঁড়ালো। সাফন বলল, ওকে ফ্যানের নিচে নিতে হবে এক্ষুনি। রাফসান, তুই ওকে নিয়ে এক্ষুনি আমার কামরায় চলে যা। সাফনের কথায় উদ্ভ্রান্ত রাফসান দ্রুত আফসানাকে কোলে তুলতে গেল, কিন্তু আফসানার ভারী শরীরটা উঁচু করতে ওর খুব বেগ পেতে হচ্ছে। আফসানা চোখ মেলেছে, কিন্তু কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। আশেপাশে সবার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে ও। তাকে কোলে নেওয়ার চেষ্টারত রাফসানের মুখটার দিকে তাকিয়ে দেখছে ও। রাফসান পারছে না দেখে রুমেশা উদ্বিগ্ন কণ্ঠে সাফনকে বলল, তুমি একটু ধরে দিয়ে আসো, ভাইয়া পারছে না, তাড়াতাড়ি করো। সাফন একটু ইতস্তত করে তাড়াতাড়ি এসে রাফসানকে সরে যেতে বলে নিজেই পাজাকুলে তুলে নিল আফসানাকে। তারপর দ্রুত গতিতে চিলেকোঠার কামড়ে নিয়ে চলল। আর সাফনের ইস্পাত কঠিন হাতের স্পর্শে আফসানার নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা শিউরে উঠল। আর এরপর সাফনের বুকের কাছটাতে যখন ওর মাথাটা স্পর্শ করলো, তখনও চরম আবেশে চোখ বুজে নিল। সাফন গিয়ে শুয়ে দিল ওকে বিছানার উপর। রুমাইশা এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিল। তারপর আফসানার কাছে গিয়ে ওর হাত আর পায়ের মাসাজ করে দিতে লাগলো। ওর দেখা দেখি শাফিন আর রাফসানও এগিয়ে এসে আফসানার হাত পা মালিশ করে দিতে লাগলো। রুমাইশা কয়েকবার আফসানাকে ডাকলো ভাবি ভাবি বলে। আফসানা কোনো রকমে সাড়া দিল। শাফিন একদিকে সরে এসে ওদের ফ্যামিলির ডাক্তারের নাম্বারে কল দিতে লাগলো। আর সাফন ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে জল শক্ত করে তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো আফসানাকে। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। চারিদিক থেকে পাখিরা জেগে উঠে ডাকাডাকি শুরু করে দিয়েছে। বাইরে ভোরে নির্মল বাতাস বইছে মৃদু মন্দ গতিতে। চিলেকোঠার কামরায় বিছানার উপর ঘুমিয়ে আছে রুমাইশারা। তাতমান আর শাহমির শায়রিকে মাঝখানে নিয়ে বিছানার একপাশে ঘুমিয়ে আছে, আর অন্য পাশে সাফনের বুকের ভেতর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে রুমাইশা। কাল রাতের ঘটনার পর কেউই আর সাদে ঘুমায়নি, সবাই যার যার কামরায় গিয়ে ঘুমিয়েছে। ডাক্তার এসে আফসানাকে চেক আপ করে বলেছিলেন যে প্যানিক অ্যাটাক হয়েছে তার। কিছু ওষুধ দিয়েছেন আর বলে গেছেন বেশি বেশি চিন্তা করে মাথায় চাপ প্রয়োগ না করতে। সাফন অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ওর কেন জানি। গতকাল আফসানার স্পর্শ ওর কাছে কেন জানি ভালো ঠেকেনি। গতকাল আফসানাকে নিয়ে চিলেকোঠার কামরায় আসার সময় তার মনে হয়েছিল আফসানা ইচ্ছে করে তার বুকের উপর মাথাটা রেখেছে, কিন্তু সেই ব্যাপারে কিছুটা কনফিউজড থাকলেও পরবর্তী ঘটনায় সে নিশ্চিত হয় যে তার ভাবনাই সঠিক। ডাক্তার চলে যাবার পর আফসানাকে আবার কোলে নিয়ে দোতলায় যাওয়ার জন্য যখন রুমাইশা জোরজোরি করলো, তখন অনিচ্ছা সত্ত্বেও আফসানাকে কোলে নিয়ে সে দোতলার দিকে রওনা দেয়। আর সেই দোতলায় যাওয়ার সময় আফসানা অস্বাভাবিকভাবে ছুঁয়ে দিতে থাকে ওর পিঠটা। আর তারপরই দ্রুত পায়ে হেঁটে রাফসানদের জন্য নির্ধারিত রুমে গিয়ে আফসানাকে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে সাফওয়ান। আর এরপরই যেভাবে রুমে ঢুকেছিল সেভাবে বেরিয়ে আসে সেখান থেকে। আফসানার এই স্পর্শ সাফওয়ানের মোটো সুবিধার লাগেনি। এরপরও দ্বিধা দ্বন্দ্বে ভুগেছে সাফওয়ান। রাফসান, শাফিন বা অন্যান্যদের কথাই ও যতটুকু জেনেছে তাতে আফসানাকে খারাপ মনে হয়নি ওর। তাহলে ও এরকম কেন করবে? নাকি ও অসুস্থতার ঘরে এরকম করে ফেলেছে? এমন সময় ওর বুকের সাথে লেগে থাকা রুমাইশা নড়চড়ে উঠে চোখ মেলে তাকালো। আর রুমাইশার সেই সদ্য ঘুম ভাঙা অগোছালো চুলে ঘেরা ফোলা ফোলা চোখে মুখের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। আর ভাবল না ও এই বিষয় নিয়ে বেশি ফালতু বিষয় নিয়ে চিন্তা করে নিজের মানসিক অশান্তি বাড়তে চায় না ও। আপাতত নিজের সমস্ত মনোযোগ ওর রিমুর দিকে। আজ অনেক কাজ। শাফিনের বিয়ের গোছগাছ করে বরযাত্রী যেতে হবে।
আত্মীয় স্বজন যা বাকি আছে সবাই আজ এক একে এসে পড়বে অল্প সময়ের ভেতরে। রুমেশা কিছুক্ষণ সাফনের বুকের সাথে ঘষাঘষি করে সাফনকে কিছুক্ষণ ইচ্ছে মতো চাপকে খুনসুটি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে গায়ে থাকা সালোয়ার কামিজের কুচকে থাকা অংশগুলো হাত দিয়ে ভালো করে টেনে সোজা করে চলে গেল ও নিচে মায়েদের সাথে কাজকর্মে সাহায্য করতে। বাচ্চাদেরকে বিছানায় রেখে সাফনও উঠে পড়ল। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাফসান আর শাফিন কি করছে সেটা দেখার জন্য। আচরের পর সবে রেডি হলো বরযাত্রী যাওয়ার জন্য। পাত্রীর বাসা অন্য জেলায়, যেতে সময় লাগবে, তাই আগেভাগেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল ওরা। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে, সেখানেই চলে যাবে ওরা সোজা। রুমাইশা চিলকোঠার কামরায় শাড়ির কুচি ঠিক করছে। শাড়িটা সকালবেলা শাফিন এনে দিয়েছে। ওরার আফসানা দুজনের জন্যই শাড়ি আর ম্যাচিং ব্লাউজ এনে দিয়েছে শাফিন। রুনিয়া ব্লাউজ দুইটা সকালে ঠিকঠাক করে দিয়েছে। আফান কোথায় কি করে বেড়াচ্ছে জানে না রুমাইশা। তার রাফসানের আর শাফিনের খুব ভাব হয়েছে। সকাল থেকে তাদের পাত্তা পাওয়া যাচ্ছে না। সেলুনে গিয়েছিল তিনজনে, সেখান থেকে ফিরে সেই যে শাফিনের ঘরে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। বাচ্চারা নিচে, শাফিন এসে নিয়ে গেছে সাদমান আর শাহমিরকে। রাশাকে আয়েশা এসে নিয়ে গেছে। আজ অনেকগুলো দিন পর রুমাইশা বাড়ির সাজগোজ করেছে। শাফিনে আনা শাড়িটা সিল্ক কাতান ডিপ পার্পলের এক রঙা শাড়ি, আঁচলের আর পারে হোয়াইট গোল্ড রঙের নকশা, তার উপর ছোট ছোট স্টোন বসানো সাদা রঙের। শাড়ির সাথে হোয়াইট গোল্ডেন রঙের ফুল স্লিভ ব্লাউজ, তার হাতে ডিপ পার্পল রঙা লেস লাগানো। শাড়ির সাথে মিলিয়ে কানে আর গলায় অ্যান্টিকের স্টোন বসানো জুয়েলারি পরে নিল রুমেশা। চুলগুলো সুন্দর করে উঁচু খোপা করলো। কয়েক গোছা বেবি হেয়ার বের হয়ে রইল সেই খোপা থেকে। চেহারায় মেকআপের চাপ দিয়ে ঠোঁটটা টেনে দিল মেরুন রঙা লিপস্টিক, আর চোখ দুটো সুন্দর করে সাজিয়ে নিল। শাড়ি কুচিটা আরও একবার ঠিক করে নিয়ে নিজেকে শেষবারের মতো আয়নায় দেখে নিল ও। সব ঠিকঠাকই লাগছে, এখন নিচে যেতে হবে। সেই মুহূর্তে রুমাইশার ফোনে কল এলো শাফিনের। রুমাইশা হাতে হ্যান্ডব্যাগটা নিতে নিতে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ও পাশ থেকে শাফিন দুষ্টু কণ্ঠে বলে উঠল, আপু সবাই রেডি, আমিও রেডি, শুধু তুমি এখনো আসলে না। মনে হচ্ছে বিয়ে করতে তুমি যাবে আর আমি বরযাত্রী যাব। এই তো কেবলই রুম থেকে বেরোচ্ছিলাম আমি। তোর ভাই কোথায়? তার তো দেখাই পাওয়া যাচ্ছে না। তো এখানেই আছে, তার আদেশেই তো তোমার কাছে কল করা হয়েছে। তুমি নিচে আসো তাড়াতাড়ি, তোমাকে অনেকক্ষণ দেখেনি বলে ভাইয়া হাসফাস করছে, দ্রুত আসো। রুমাইশা হেসে আসছি বলে কল কেটে দিল। তারপর কামরা থেকে বেরিয়ে দরজা লক করে দোতলার উদ্দেশ্যে পা বাড়ালো। হলরুমে সবাই গোছগাছ শেষ করে দাঁড়িয়ে আছে। গাড়ি ডাকা হয়েছে কয়েকখানা, সেগুলো এখনো এসে পৌঁছায়নি, হয়তো কিছু সময়ের ভেতরই এসে যাবে। শাফিন, সাফওয়ান আর রাফসানের জন্য তাদের বইদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি এনে দিয়েছে, আর বাচ্চাগুলোর জন্য পোশাক নিয়ে এসেছে একই রকমের। রুনিয়া ইস্তিয়াককে একা রেখে যাবেন না, রুনিয়া যাবেন না তাই আয়েশাও যেতে পারছে না, আয়েশা যাবে না তাই শামসুলও বেঁকে বসেছেন, তাই তাদের ছাড়াই যাওয়া হচ্ছে। এদিকে আয়েশা রাশাকে পাঠাবেন না বলেছেন। গরমে বাচ্চা মেয়ের যাওয়ার দরকার নেই, এই অল্প সময়টুকু তিনি কাছে নিয়ে রাখবেন বলেছেন। সাফন প্রথমে অসম্মতি জানালেও পরে ভাবল যে রাশা বাড়িতে থাকুক, গরমে কষ্ট পাবে শুধু, আর রুমাইশাও একটু রিল্যাক্সে থাকতে পারবে, তাই রাশাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। হলরুমে সোফায় চোখে মুখে এক অন্যরকম বিচক্ষণতা ফুটিয়ে বসে আছে সাফন, ওর পাশে রাফসান আর অন্য পাশে শাফিন শেরওয়ানি পরে আছে, চমৎকার লাগছে তাকে। লজ্জা পাচ্ছে মাঝে মাঝে, সেইটা দেখে সাফন আর রাফসান শাফিনকে খোঁজাচ্ছে। ওদের অন্যান্য ছেলে কাজিনগুলো ওদেরকে ঘিরে কেউ কেউ দাঁড়িয়ে, কেউ কেউ বসে আছে। সবাই নিজেদের ভিতর হাসি তামাশা করছে। পার্পল কালারের পাঞ্জাবিতে সাফনের সৌন্দর্য যেন বেড়ে গেছে কয়েক গুণ। রুনি এসে কয়েকবার সাফনকে দেখে গেছে। ব্যাপারটা প্রথমে ওরা কেউ ধরতে না পারলেও পরে শাফিন সাফনকে বলেছে যে তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে ভাইয়া, আর মা তোমাকে পাঞ্জাবিতে শেষ কবে দেখেছেন তার হিসেব নেই, তাই হয়তো দেখে যাচ্ছে তোমাকে মাঝে মাঝে এসে। শাফিনের সেই এক্সপ্লানেশনে
সাফনের মুখে স্মিত হাসি ফুটে ওঠে। সাফনকে আর কোনো আত্মীয় স্বজনই কখনো দেখেনি, সেই ছোট্টবেলায় যা দেখেছিল, কিন্তু সেই ছোট্টবেলার চেহারার সাথে বর্তমানের সাফনের কোনো মিল নেই। তাই তাকে শাফিনের ক্যাম্পাসের খুবই কাছের সিনিয়র ভাই হিসাবেই দেখছে সবাই। তাকে নিয়ে আশেপাশে কানাঘুষা চলছে শাফিনের কাজিনদের মাঝে। শাফিনের চাচাতো ফুপাতো ভাইদের সবার পড়াশোনা প্রায় শেষের পথে, জব ক্যান্ডিডেট অনেকেই। শাফিনের সাথে কথায় কথায় ওরা শুনেছে যে তার পাশে বসা সাদ্দাম হুসাইন নামের ব্যক্তিটা বাইরে পড়াশোনা করেছে এবং তার ওকলাহোমায় ফার্মাসিউটিক্যালসের বিশাল বিজনেস আছে। আর এই কথা শোনার পর থেকে ছেলেগুলো মোটিভেশন পেতে সাফনের এই সাফল্যের পেছনের কাহিনী শোনার জন্য শাফিনকে পিড়াপিড়ি করছে, কারণ সাফনের সাথে তারা কথা বলতে সাহস পাচ্ছে না। সাফন যদিও আজ গম্ভীর মুখে নেই, তারপরও ছেলেগুলোর ভেতর একটা ভীতি কাজ করছে সাফনের সাথে কথা বলতে, কিন্তু শাফিন তাদের সাফ সাফ বলে দিয়েছে যে এসবের ভেতর সে নেই। এদিকে সাফনের বায়োডাটা জানার পর থেকে শাফিনদের মুরব্বী মহিলা আত্মীয়দের ভেতর সাফনকে নিয়ে একটা ছোটখাটো ঝড় শুরু হয়ে গেছে। এমন সুদর্শন আর প্রতিষ্ঠিত ছেলেকে কারোর মেয়ের জামাই করে ফেলতে পারলে আর পেছনে তাকাতে হবে না। সাফনের বয়স সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই, আর কেউ সেটা জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ মনে করছে না। শাফিনের এক চাচাতো ফুপুতো রুনিয়ার কাছে গিয়ে বলেই ফেলেছে যে শাফিনের পাশে বসা পার্পল কালারের পাঞ্জাবি পরা ছেলেটার বিয়ে শাদী হয়ে গেছে কিনা, কিন্তু রুনিয়া কোনো উত্তর দেয়নি, হেসেছেন শুধু। মহিলাদের ভেতর নিজের বড় ছেলেকে নিয়ে চলা কথাবার্তা অনেক আগে থেকেই তিনি শুনেছেন, মজা পাচ্ছেন খুব, তাই নিজের ননদ কি কোনো উত্তর দেননি, বলেছেন তিনি জানেন না। শাফিনের মেয়ে কাজিনদের ভেতরেও সাফওয়ানকে নিয়ে কথা হচ্ছে চুপি চুপি। তাদের অনেকেই বিয়ের বয়সী। ছোট ছোট মেয়েগুলো তাদের বড় আপুদের কাছে গিয়ে মজা করে বলছে সাফওয়ানের কথা, যে এই লোকটা আমাদের দোলাবাই হলে মন্দ হতো না। আর সে মেয়েগুলো কৌতূহলবশত লুকিয়ে চুরিয়ে দেখছে সাফওয়ানকে। আর তারপর থেকেই তাদের নিজেদের মধ্যে সাফওয়ানের লুকস নিয়ে তুমুল আলোচনা চলছে। সাফওয়ানের এসব দেখার সময় নেই, ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় রুমেশার মেসেজ এলো ওর ফোনে। সে লিখেছে, তোমাকে তো আবার বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে দেখছি। মানে কি? আর তুমি কোথায়? নিচে নামো না কেন? তোমারে দেখার জন্য বসে আছি কতক্ষণ ধরে। তুমি আমার সাথে আমার গাড়িতে যাবে, আর বাচ্চারা রাফসান আর আফসানার সাথে অন্য গাড়িতে যাবে। দ্রুত আসো, তোমার একটু দেখি। আমি ছাদেই আছি, গাড়ি বাড়িতে ঢুকলে আমি দেখতে পাবো, তখন নামবো। তোমার সাথে যাব না আমি, গেলে লোকে বুঝে যাবে যে তোমার বউ আছে, মজাটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার গাড়িতে আমার দেবরকে নিয়ে যাও, আমি রাফসান ভাইয়ার সাথেই যাব। তোমাকে আর একবার বিয়ে দেওয়ার ব্যবস্থা কত দূর আগায় দেখি। 3 বাচ্চার মা হয়েছো, তারপরও তোমার শয়তানি কমেনি। এরকম করো না, আসো দ্রুত। আসতে পারি আমার সাথে কথা বলতে? আসতে পারি আমার সাথে কথা বলতে আসবা না একদম। আমি যে তোমার বউ সেটা কেউ যদি বোঝে, তবে তোমাকে রাতের বেলা রুমের বাইরে বের করে দিব। সাফওয়ান মেসেজ দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। তাকে রুম থেকে বের করে দেওয়ার হুমকিতে রুম আসার কথাই সাই মেনে মেসেজ জানিয়ে দিল কেউ বুঝবে না। সে সিঁড়ি বেয়ে নেমে সুন্দরী মেয়েটা তার বউ। রুমাইশাকে নিয়ে কোনো ভরসা নেই। সত্যি সত্যি সে সাফওয়ানকে রুম থেকে বের করে দিতে পারে, বলা যায় না। আমাজনে তাদের বাড়িতে সাফওয়ানকে বেশ কয়েকদিন রুম থেকে বের করে দিয়েছে সিলি বিষয় নিয়ে। শেষে 2 দিন 2 মিনিটও দেরি করে ফেরাই রুমে ঢুকতে দেয়নি ও সাফওয়ানকে। তাই এই কাজ করা রুমেশের পক্ষে কঠিন কিছু নয়। সাফওয়ানের হার মেনে নেওয়া মেসেজ দেখে রুমেশা দুষ্টু হাসি দিল, আর এরপর ছাদ থেকে নেমে হলরুমের দিকে এগুলো। দোতলায় আসার পর নিচে তাকিয়ে সবার অবস্থান একবার দেখে নিল রুমাইশা। নিচে সবার কথা কানে আসছে ওর টুকটাক, সবগুলো কথাই ও মনোযোগ দিয়ে শুনছে। সাফওয়ানকে নিয়ে আন্টি মহলে ভালোই আলোচনা চলছে, এমনকি কারোর একজনের মেয়ের জন্য সাফওয়ানের কাছে প্রস্তাব দেওয়ার আলোচনাও চলছে সেখানে। মেয়েটাও সেখানে উপস্থিত আছে বলেই মনে হচ্ছে রুমাইশার। ঠোঁট টিপে হাসলো ও, তারপর ধীর পায়ে দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। এত সময় পর সিঁড়িতে কারোর পায়ের শব্দ শুনতে না শুনতেই সবাই তাকালো সেই দিকে। সবার সিঁড়ির দিকে মনোযোগ দিতেই দেখে সাফওয়ান বুঝলো রুমাইশাই নামছে, কিন্তু ওর সামনে সিঁড়ির ভিউ আটকে দাঁড়িয়ে আছে ওরই কাজিন মহল।
উকিঝুঁকি মেরে কয়েকবার চেষ্টা করেও কিছুই দেখতে পেল না ও। কিন্তু এখন দাঁড়িয়ে দেখতে গেলে যদি রাতের বেলা রুমাইশা রুম থেকে বের করে দেয়, সেই ভয়ে আর দাঁড়ালো না সাফওয়ান। মুখ জোড়া ভোতা করে বসে রইল। আফসানা বসেছিল ডাইনিং টেবিলের চেয়ারে। শরীর ওর আগের থেকে ভালো অনেকটা। ওর পরনে সাফিনে এনে দাও গাঢ় নীল রঙা সিল্ক কাতান শাড়ি। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে এই শাড়িতে। রাফসান বেশ কয়েকবার তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এসেছে সেই কথা, কিন্তু আফসানার মুখ ভার। কাল রাতে তার করা কাজের জন্য সে অনুতপ্ত, কিন্তু সাফওয়ানের দিকে থেকে সে আজকেও চোখ সরাতে পারছে না। অবদ্ধ চোখ জোড়া বারবার ব্যাহের মতো সেদিকে নজর দিচ্ছে। মনের ভেতর পাপবোধ করে করে খাওয়া সত্ত্বেও মনকে বাগে আনতে পারছে না ও। বারবার কাল রাতে সাফওয়ানের তাকে কোলে নেওয়ার দৃশ্যটা চোখের সামনে ঘুরছে ওর। এমন সময় সিঁড়ি বেয়ে নামা রুমাইশার দিকে চোখ গেল ওর। শাড়ির কুচিটা হাত দিয়ে আগলে রেখে প্রতিটা পদক্ষেপ দেখে দেখে ফেলছে রুমাইশা। ওর রক্তলাল ঠোঁট দুটো টস টস করছে। টানা টানা চোখ দুইটা দিয়ে এদিক ওদিক তাকিয়ে যখন পরিচিত মুখগুলো খোঁজার চেষ্টা করছে, তখন সেই নজর যেন বুকে গিয়ে লাগছে। উঁচু করে বাঁধা খোপার নিচে ঘাড়ের উপর কিছু বেবি হেয়ার এসে পড়েছে। পা ফেলার ছন্দে শরীরটা কিঞ্চিত তুলে উঠছে। পার্পল রং শাড়িটা শরীরের সাথে আকর্ষণীয়ভাবে লেপ্টে আছে। আফসানার বুকের মাঝে ধক করে উঠল। রুমাইশার গায়ের সাথে শাড়ির রংটা অসম্ভব রকম মানিয়েছে। সেদিক থেকে চোখ ফেরানো দায়। ঠোঁটে লেপ্টে থাকা হাসিটা ওর মিষ্টি মুখটাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক অনেক খানিক। রুমাইশা কিভাবে এতটা হাসি খুশি থাকে সবসময় তা আফসানার মাথায় আসে না। ওর জীবনে কি এতটুকু দুঃখ নেই? সব দুঃখ কি তার কপালে এসে জুটেছে? রুমাইশা যখন সিঁড়ি থেকে নেমে হলরুমে আসলো, তখনই ওকে দেখার সুযোগ পেল সাফওয়ান। রুমাইশা সাফিনের দিকে তাকানোর ভান করে সাফওয়ানের দিকে মোহনীয় দৃষ্টিতে এক পলক তাকালো। আর রুমাইশার সেই চাহনি দেখে সাফওয়ানের দম আটকে গেল যেন। অপলক চোখে ও তাকিয়ে রইল তার সামনে দিয়ে ছন্দে ছন্দে পা ফেলে হেঁটে যাও রুমাইশার দিকে। রুমাইশা হেঁটে চলল রান্নাঘরের পাশে দাঁড়ানো রুনিয়া আর আয়েশার দিকে। আর যতক্ষণ না রুমাইশা সাফওয়ানের চোখের আড়াল হলো, ততক্ষণ হাঁ হয়ে দেখলো ওকে সাফওয়ান। ওর মনে পড়ে গেল বহু বছর আগে উত্তরের জঙ্গলের পাশের হরিণার বিলের ধারে তার মার্সিডিজ বেঞ্চের ড্রাইভিং সিটে বসে জ্ঞানহীনা রুমাইশাকে নিজের কোলের ওপর রেখে ঝুম বৃষ্টির ভেতর তার গাওয়া সেই গানটা। চাঁদনি রাতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পড়ি। সাফওয়ানের গাড়িতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে সাফওয়ান। ওর পাশের সিটে বসে আছে বড় বেশি সাফিন। পেছনে 2 সিটই খালি। এই গাড়িতে আর কাউকে নেওয়া হয়নি। সাফওয়ানের বাড়িতে থাকা মার্সিডিজ বেঞ্চটা ড্রাইভিং করছে রাফসান। সে গাড়িতে আফসানা, রুমাইশা আর বাচ্চারা আছে, আর বাকিরা অন্য গাড়িতে আসছে পেছনে। সাফওয়ান চুপচাপ ড্রাইভিং করছে, চোখ মুখ ওর শক্ত। রুমাইশা যে কেন পাকনামি করে তার সাথে এলো না সেটা ভেবেই রাগ লাগছে ওর। মনে হচ্ছে এখনই গাড়ি থামিয়ে পেছনে গাড়ি থেকে পার্পল রঙা রুমাইশাকে এক টান দিয়ে কোলে উঠিয়ে এই গাড়িতে নিয়ে চলে আসতে, কিন্তু তা পারছে না ও। জীবনে এই একটিমাত্র মানুষের কাছে ও নিজেকে পুরোপুরি খুলে উপস্থাপন করতে পারে। ওই একটা প্রাণীর সাথে থেকেই ও স্বস্তি পায়, আর কোথাও কারোর কাছে এই স্বস্তিটা পায়নি ও কখনো, আর হয়তো পাবেও না। সে যেন এক অন্যরকম অনুভূতি। সাফিন আর চোখে একবার দেখে নিল ভাইকে। ভাইয়ের যে মেজাজ খারাপ তা বেশ ভালোভাবেই বুঝলো ও। রুমিয়া পুজে কেন এরকম করলো সেটা ভেবে পেল না ও। আর সাফন যে রুমি আপুর এই আবদার কোনো বাক্য ব্যয় ছাড়াই মেনে নিল, সেটাই ওর কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। নীরবতা ভেঙে সাফিন গলা খাকারে দিয়ে উঠল। সাফন ওর দিকে এক পলক তাকিয়ে আবার রাস্তার দিকে চোখ রেখে বলল, কি বলবি বলে ফেল। সাফিন আশ্চর্য হলো। সামান্য গলা খাকারিতেই তার ভাই বুঝে ফেলেছে যে সে কিছু বলতে চায়। সাফিন নিজের ছিটে একটু নড়চড়ি বসে বলল, পৃথিবীতে হয়তো তুমি একমাত্র বড় ভাই যে কিনা ছোট ভাইয়ের বিয়ের গাড়ির ড্রাইভার হয়েছ। তা আপু হঠাৎ তোমার সাথে যাবে না বলে বাহানা কেন করলো? ঝামেলা হয়েছে নাকি তোমাদের মাঝে? তার হঠাৎ মজা দেখার শখ হয়েছে তাই। মানেটা তোমার দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস রুমি আপুর কাছেই শুনে নিও, উত্তর পেয়ে যাবে। ভালো কথা মনে করেছ।
রুমি আপুকে আজ যা লাগছে না, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আর তুমিও যে আমার বোনের ওপর ক্রাশ খেয়েছো নতুন করে, সেটাও আমি দেখেছি। যেভাবে হা করে তাকিয়েছিলে, তাতে মনে হচ্ছিল একটা আস্ত মেট্রো রেল ঢুকে যাবে তোমার মুখের ভেতর। যাই হোক, একটা কাজ করো, আজ রাতে ঘুমানোর সময় বাচ্চাগুলাকে মায়ের কাছে রেখে এসো। সাফিনের এমন লাগামহীন কথাবার্তায় সাফন কটমট করে তাকালো ওর দিকে। সাফিন দ্রুত নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এখন আর সাফনের দিকে তাকানো যাবে না কোনোভাবেই, ভস্ম করে দিবে ওকে। কিন্তু সাফিনকে অবাক করে দিয়ে সাফন বলে উঠল, ভালো বুদ্ধি দিয়েছিস, তোর সংসার জীবন সুখের হোক। ওরা যখন কমিউনিটি সেন্টারে পৌঁছালো তখন সন্ধ্যা পার হয়ে রাত নেমে গেছে। পুরো কমিউনিটি সেন্টারটা সুন্দর করে সাজানো, আর তৃতীয় তলায় সাফিনের বিয়ের অনুষ্ঠান। বরপক্ষ পৌঁছানোর পর কনে পক্ষ তাদেরকে সাদর গ্রহণ করে নিয়ে গেল তৃতীয় তলায়। বেশ অনেকখানি জায়গা জুড়েই কমিউনিটি সেন্টারটা। স্টেজের ওপর সাজুগুজু করিয়ে বউকে বসিয়ে রাখা হয়েছে। সাফিনকে বসানো হয়েছে তার পাশে। কাজী এখনো আসেনি। কাজী আসলেই বিয়ে পড়ানো শুরু করে দেওয়া হবে। বরপক্ষকে স্টেজের সামনে রাখা চেয়ারে বসতে দেওয়া হলো। রুমাইশা, আফসানা আর বাচ্চারা গিয়ে প্রথমে এক জায়গাতে বসলো, আর ওদের পাশে এসে বসলো আন্টি মহল। সাফিনের সব কাজিনগুলো সব কনের সাথে ফটোশ্যুট করতে চলে গেল, আর বাচ্চারা বসার 2 মিনিট পরে আবার উঠে চলে গেছে খেলতে। সাফন আর রাফসান কোথায় গেছে তা ওরা নিজেরাও জানে না। সাফনকে একবার চারিদিকে নজর বুলিয়ে খুঁজল রুমাইশা, কিন্তু পেল না। বিরক্ত লাগছে ওর খুব। বুড়ো বয়সে এই বেটার খুব পুলক হচ্ছে ভাইয়ের বিয়েতে। সকাল থেকে সে যখন তখন উধাও হয়ে যাচ্ছে। শুধু সে না, তার ভাইও। কিন্তু কিছুক্ষণ পরেই সিঁড়ির মুখের কাছ থেকে ভেতরে ঢুকতে দেখা গেল সাফন আর রাফসানকে। রাফসান হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যাপক উৎসাহে সাফনের সাথে গল্প করে যাচ্ছে, আর সাফন আছে তার চিরাচারিত গম্ভীর মুখ ভঙ্গি নিয়ে। মাঝে মাঝে রাফসানের কথায় হু হা করে উঠছে ও। সাফন ধীর ও স্থিরভাবে হেঁটে হেঁটে আসছে, বুদ্ধিদীপ্ত মুখের ওপর তীক্ষ্ণ চোখ, যা আশপাশটা সতর্কতার সহিত পর্যবেক্ষণরত। পার্পল রঙা সুতির পাঞ্জাবি তার হাতা কোনোই পর্যন্ত গোটানো, হাতের শিরা উপশিরাগুলো অদ্ভুত রকম সুন্দরভাবে দৃশ্যমান। এক ফালি চুল কপালের উপর বাঁকানো। আটশাট পাঞ্জাবিটা শরীরের সাথে লেগে আছে। পাঞ্জাবির সাথে সাদা রং ট্রাউজার পরা ওর। রুমেশা ওর হেঁটে আসার পানে তাকিয়ে আছে। এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল? এবার আমাজনে গিয়ে সাফনকে আরও বেশি বেশি খাবার খাই মোটা করে ফেলবে, আর জিমে যেতে দেবে না। খাটাসটা দিন দিন বেশি সুন্দর হইতেছে, আর রুমাইশার সাথে সাথে আন্টি মহলেরও মাথা খাইতেছে। দূর থেকেই রুমাইশার দিকে নজর গেল সাফনের। শিকারী চোখে তার বউ তার দিকেই তাকিয়ে আছে। রিমোর এমন দৃষ্টি দেখে সাফনের মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। ও মনে মনে বলল, আমাকে অবিবাহিত সাজানোর চেষ্টা? দাঁড়াও, তোমার মজা দেখা আমি বের করছি। ও পাশে থাকা রাফসানকে চাপা গলায় বলল, শোন, তোর আদরের বোন মজা দেখতে চায়। আমি তো আর তার কোনো আবদার ফেলি না, তাই তাকে একটু ভালোভাবে মজা দেখাতে চাই। এখন তো শুধু সাপোর্টের প্রয়োজন। মজা মানে? কিসের মজা, কিসের সাপোর্ট? রাফসান ওকে ওইখানে দাঁড় করিয়ে এ মাথা থেকে ও মাথা সব বুঝিয়ে দিল। খুবই চাপা সুরে বলল, যেন রুমেশের কানে ভুলেও না যায়। রুমেশা ওদের দিকে তাকিয়েছিল। দুজনের হঠাৎ এমন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুরুতর আলোচনা করতে দেখে রুমেশা ভুরু কুচকাল। সাফন কিছু একটা বোঝাচ্ছে, আর রাফসান ওর প্রতি কথায় মাথা নাড়াচ্ছে। রুমেশা মনে মনে বলল, খোদার হৃষ্টপিষ্ট খাসি দুটো কি এমন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে? খাসি তো না, পাঠা। রুমেশা কিছুক্ষণ চেষ্টা করেও শুনতে পেল না। আলোচনা শেষে দুজন আবার হেঁটে এদিকে আসতে শুরু করলো। রুমেশা ভাবল, এবার বোধহয় সুবোধ বালকদ্বয় এসে তাদের কাছে বসবে। কিন্তু রুমেশার সেই আশে বালি দিয়ে সাফন আর রাফসান দুজনেই ওদের সামনে দিয়ে হেঁটে চলে গেল। আর সাফন তো তাকেই দেখল না, যেন ওকে চেনে না। জীবনে কোনোদিন এই মেয়েকে ও দেখেনি, আজই প্রথম। রুমেশা ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এটা ওর সাফন তো? নতুন জায়গায় এসে জিনভূত ভর করেনি তো ওর ঘাড়ে? কিন্তু রুমেশাকে এবার আবারও অবাক করে দিই সাফন আর রাফসানকে আন্টির সমাজের কাছাকাছি গিয়ে বসলো। রুমেশা ভুরু কুচকে তাকালো ওদের দিকে। দুজনে আসলে কি মতলব ফেদেছে সেটা বুঝবার
চেষ্টা করছে ও, কিন্তু তারপর আবার ওদের দিক থেকে চোখ ফিরে সামনে তাকালো ও, কিন্তু কান খাড়া রইল ওদের দিকে। আন্টি সমাজের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল। রুমেশা কান পেতে রইল ওদিকে, কি কথা হয় শোনার জন্য। তখনকার বিবাহ ম্যানেজমেন্ট আন্টি মুখ খুলেছে। রুমেশা তার নাম দিয়েছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি, কারণ আসার পর থেকে তার মুখে বিয়ে বিষয়ে কথা ছাড়া আর কোনো কথাই নাই। ভদ্রমহিলার পরনে একটা নেভি ব্লু রঙের হাফ সিল্ক জামদানি শাড়ি, গহনাও ভালোই পরেছেন, বয়স হবে 60-এর মতো। তিনি তার পাশে বসা অন্য এক মহিলাকে বললেন, আমাদের সিনথিয়ার সাথে ভালোই মানাবে, তাই না বুবু? কি বলো? সিনথিয়াকে একবার ডাকবো, কৌশলে একটু দেখিয়ে নেওয়া যাবে দুজনকে কেমন লাগে। তুই চুপ থাক। আন্দাজে আগে থেকে মানিয়েছে কিনা দেখার কি দরকার? আগে ছেলেটা সম্পর্কে আরো ভালোভাবে খোঁজখবর নেই। ছেলেটার পাশে আরেকটা ফর্সার মতন ছেলে বসে আছে, ওটা শামসুরের ছেলে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ছেলের সাথে ওর ভালোই খাতির আছে বোঝা যাচ্ছে। ডাকবো নাকি ওকে? কিন্তু ওর নামটা তো জানিই না। বিবাহ ম্যানেজমেন্ট আন্টি এবার রাফসানকে ডাক দিলেন। এই ছেলে, এই ফর্সার মতন ছেলে। হঠাৎ পেছন থেকে এমন কর্কশ কণ্ঠ ভেসে আসে, রাফসান পেছনে ফিরে তাকালো। সাফওয়ান নিজের ফোনের ভেতর ঢুকে আছে। ওর একটা জরুরি মেল এসেছে, সেটাই দেখতে লেগে গেছে ও। রাফসান তাকানোর পর মহিলা জিজ্ঞেস করলেন, তুমি শামসুল কাদেরের ছেলে না? জি আন্টি। এদিকে আসো তো বাবা, তোমার সাথে দুটো কথা বলি। রাফসান চেয়ার ছেড়ে উঠতে উঠতে সাফওয়ানের দিকে তাকালো, তারপর দাঁত কেলিয়ে চাপা গলায় বলল, তোমার প্ল্যান কাজে দিচ্ছে ভাই, ডাক পড়ে গেছে, গেলাম আমি। কি বলে শুনে আসি। হ্যাঁ, সাফওয়ান ওর দিকে এক পলক তাকিয়ে ঠোঁট টিপে হাসলো, তারপর আবার নিজের কাজে লেগে পড়ল, কিন্তু কান পেতে রইল রাফসান কি বলে সেটা শোনার জন্য। রাফসান গিয়ে বসলো বিবাহ ম্যানেজমেন্ট আন্টির বিপরীতে। আন্টি প্রথম কথা শুরু করলেন, বললেন, আমাকে চিনতে পেরেছো? আমি শাফিনের চাচাতো ফুফু হই। তোমাকে যখন শেষবার দেখেছিলাম তখন তুমি এইটুকুনি ছিলে। তা বাবা, কি করছো এখন? জি খুব চিনেছি, আপনাকে বাপের জন্মে এই প্রথম দেখলাম। জি আন্টি, আমি বর্তমানে একটা কলেজে ম্যাথ প্রফেসর হিসেবে আছি। তা বিয়েটা করছো নি? জি আন্টি, করেছি। তারপর পাশ ফিরে আফসানা আর রুমাশা যেদিকে বসে আছে সেদিকে দেখিয়ে বলল, এখানে নীল রঙের শাড়ি পরে যে মেয়েটি বসে আছে ওইটাই আমার ওয়াইফ। আর পাশের ওই মেয়েটাকে? ওই মেয়েটা সম্পর্কে আমার বোন হয়। তা তার বিয়ে শাদী দিছো নি? রাফসান সেন্টি খাওয়া মুখে তাকিয়ে রইল মহিলার দিকে। 14 গোষ্ঠীর সবার বিয়ের সাথে খোঁজ এবার সে রাফসানের থেকে নিবে কিনা সেই চিন্তা গ্রাস করো ওকে। ওপাশ থেকে রুমাশা এসব শুনে মনে মনে বলল, এমনি এমনি কি তোর নাম আমি বিবাহ ম্যানেজমেন্ট আন্টি দিয়েছি, বজ্জাত মহিলা? তারপর আবার কান পাতলো ও। রাফসান কিঞ্চিত হেসে উত্তর দিল, না আন্টি, এখনো বিয়ে দেয়নি, ছেলে খুঁজতেছি, ভালো ছেলে পেলে খুব শিগগির বিয়ে দিয়ে দেবো আর কি। সাফওয়ান এতক্ষণ কান পেতে ওদের কথা শুনছিল। রাফসানের এমন কথা শুনে ওর হাসি পেল অনেক, কিন্তু ঠোঁট চেপে সেই হাসিটা আটকে নিল আর চোখে একবার রুমাইশার দিকে তাকালো। রুমাইশা কটমটে চোখে রাফসানের দিকে তাকিয়ে আছে, তা দেখে ওর আরও হাসি পেল। ভদ্র মহিলার সাথে সাথে তার পাশে বসা অন্যান্য মহিলারাও রাফসানের প্রতিটা উত্তর মনোযোগ দিয়ে শুনেছে। রুমাইশার বিয়ে হয়নি শুনে কয়েকজন খুবই খুশি হলেন, নিজেদের ভেতর আলোচনায় লেগে গেলেন। তখন ভদ্রমহিলা আবার জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার পাশে বসা ওই ছেলেটা সাদ্দাত হোসেন নাকি নাম? ওনাকে তুমি ভালোভাবে চেনো? অবশ্যই চিনি আন্টি, একদম মায়ের পেটের ভাইয়ের মতো। তা ছেলে কেমন? স্বভাব চরিত্র ভালো? আর ছেলের বয়স কত বলতে পারো? বয়স আর কত হবে, এই 34-35-এর মতো। আর ছেলের স্বভাব চরিত্রের কথা জিজ্ঞেস করছেন? একদম হীরের টুকরো ছেলে, যাদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু সাদ্দাত হোসেনের চরিত্রে কোনো দাগ নেই। আমি তো ভাবছিলাম আমার বোনটার সাথে ওর একটা ব্যবস্থা করে দেব। এমন ছেলেকে হাতছাড়া করা যায় বলেন? কিন্তু আমার বোনটা তো একটু বেশি বোঝে, বলে নাকি দেশ ছেড়ে কোথাও যাবে না। সাফওয়ানের এসব কথা শুনে আর চোখে একবার রুমাইশাকে দেখল সর্বনাশ। বইয়ের কটমটে দৃষ্টি এখন রাফসানের দিক থেকে ঘুরে তার উপরই ভর করেছে। যেভাবে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে এখনই চিপে খেয়ে ফেলবে। সাফওয়ান মনে মনে রাফসানের উদ্দেশ্যে বলল, ভাই এবার থাম, ওদিকে ভেতরে ভেতরে বিস্ফোরণ হচ্ছে, হাঁটবে গিয়ে আমার ঘরে। কিন্তু রাফসানে কোনো হেলদোল নেই, সে মহা উৎসাহে বলতে লাগলো, আসলে ছেলে আমেরিকার সিটিজেন তো, তাই বোন নিয়ে সেখানেই সেটেল হবে, কিন্তু আমার বোনের দেশপ্রেম একটু বেশি আর কি, তো সে কিছুতে দেশ ছাড়তে রাজি না, তাই আর আমরা সম্পর্কে আগাইনি। আন্টি মহলের চোখ চকচক করে উঠল।
পাশ থেকে একজন মহিলা অন্যদের সাথে কী সব আলোচনা করে উঠে চলে গেলেন। তার কিছুক্ষণ পর একটা লম্বা চড়ক খয়েরি রঙা লেহেঙ্গা পরিহিত একটা মেয়েকে নিয়ে হাজির হলেন সেখানে। মেয়েটির পিঠের মাঝ বরাবর লম্বা চুল, সেগুলো পিঠময়ী ছড়ানো, দেখতে সুন্দর, কিন্তু তাকে হঠাৎ করে টানতে টানতে এখানে নিয়ে আসার সেই মনে মনে একটু বিরক্ত। মেয়েটিকে নিয়ে আসার পর ভদ্র মহিলা মেয়েটিকে দেখে বলে উঠলেন, আসলে আমাদের একটা বিবাহযোগ্য মেয়ে আছে, সিনথিয়া নাম। অনার্স কমপ্লিট করেছি সবে মাত্র। আমরা তার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, আর ওই ছেলেটার মতো ছেলে হলে আমাদের খুব ভালো হতো। সিনথিয়া নামক মেয়েটা তার পাশে থাকা তার মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকে চাপা সুরে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মা এখানে? তোমরা কোন ছেলের সাথে আমাকে জুড়ে দেওয়ার ফোন দিয়ে আসছো বলো তো? মেয়েটির মা তাদের থেকে 3-4 সারির সামনের চেয়ারে বসা সাফনকে দেখিয়ে বলল, ওই যে ওই ছেলেটা, ও বাড়িতে সাফিনের পাশেই যে লম্বা করে সুন্দর করে এই ছেলেটা বসেছিল, সেই ছেলেটা। সিনথিয়াকে এত কিছু বলতে হলো না, পার্পল কালার দেখেও চিনতে পেরেছে যে সে আসলেই কে। মুহূর্তেই ওর বিরক্তি মাখা মুখটা খুশি খুশি হয়ে গেল। এই লোকটাকে নিয়ে তাদের কাজিন মহলে বিরাট এক আলোচনা হয়ে গেছে অলরেডি। ওরই এক খালাতো বোন পার্পল কালারের পাঞ্জাবিওয়ালা ছেলেটার ওপর ক্রাশ খেয়ে বসে আছে। এখন এই নিউজটা তাকে দিলে জব্বর এক মজা হবে। সিনথিয়া মেয়েটা তার মাকে জিজ্ঞেস করলো, নাম কি মা ছেলেটার? সাদাত হুসাইন। সিনথিয়া মেয়েটা মহা উৎসাহে যেদিক থেকে এসেছিল সেদিকে আবার ছুট লাগালো। তার মা তাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় ছুটছিস? কাজ এখনো শেষ হয়নি তো? কিন্তু সে মেয়েটা এখনই আসছি বলে চলে গেল। এদিকে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি রাফসানকে বলল, তুমি ছেলেটাকে একবার ডাক দাও না, দুটো কথা বলে দেখি। এই কথা সাফনের কানে যাওয়া মাত্রই ও উঠে পড়ল চেয়ার থেকে। তারপর কানে ফোন ধরে ফোন রিসিভ করার ভান করে চলে গেল অন্যদিকে। যার সময় রুমাইশের দিকে আরও একবার আর চোখে তাকিয়ে দেখল। তার বইয়ের দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধিত। বেচার ঢুকলে দ্রুত পা চালিয়ে চলে গেল সেখান থেকে। রাফসান পেছনে তাকিয়ে সাফনকে চলে যেতে দেখে ভদ্র মহিলাকে বলল, অনেক ব্যস্ত মানুষ, বুঝেনি তো, বিশাল বড় বিজনেস সামলায়, ফোনের পর ফোন আসতেই থাকে। ভদ্র মহিলা বিষয়টা বোঝার ভঙ্গিতে সহমর্মিতা দেখে মাথা নাড়ালেন। এদিকে সাফন উঠে গিয়ে মনে মনে পড়ল, বেটা রাফসান, তোকে বললাম তোর আদরের বোনকে মজা দেখাই দে, আর তুই আমারে মজা দেখানোর ব্যবস্থা করতেছিস। এরপর ও কল করলো রাফসানকে। সাফনের কল পেয়ে রাফসান আন্টি মহলে থেকে জরুরি কলের কথা বলে বিদায় নিয়ে চলে এসে কল রিসিভ করতে সাফন খিচিয়ে বলে উঠল, শালার বাচ্চা শালা, তোকে এত উপকার করতে বলেছি আমি। আজ যদি তোর বোন আমার উপর চড়াও হয় তাহলে সেটা আমি তোর উপরেই ডাবল করে অ্যাপ্লাই করব। যে কোনো এক পক্ষ মজা দেখবে, কোন পক্ষ দেখবে সেটা বিষয় না। গুড লাক। খাওয়া দাওয়া শেষে সবাই বসে আছে। সাফন আর রাফসান আফসানা আর বাচ্চাদের সাথে বসে আছে, আর রুমাইশা গিয়ে বসেছে সাফিনের পাশে। ওর মুড মশান খুবই খারাপ, মুখে কোনো হাসি নেই, মুখটা গম্ভীর হয়ে আছে ওর। সাফন মাঝে মাঝে বইয়ের এমন ঈশান কোণের মেঘের মতো মুখের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু রুমাইশা একবারও তাকাচ্ছে না ওর দিকে, কোনো দিকেও তাকাচ্ছে না। একদিনে ওর সামনে বসা সিনথিয়া নামক মেয়েটার দিকে তাকিয়ে আছে ও। সাফিন তার রুমিয়াপুর এমন চেহারা দেখে শেষমেশ জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু তোমার? তুমি এমন মুখ করে রয়েছো কেন? ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি? কিন্তু রুমাইশা সাফিনের প্রশ্নের উত্তর তো দিলই না, উল্টো ঝাঁঝালো গলেই বলল, চুপ থাক, নইলে তোর ভাইয়ের ওপরের রাগ সব তোর ওপর ছাড়বো। তাদের সাফিন বুঝলো গিট্টুটা ভালোভাবে লেগেছে। ও আর কথা বাড়লো না, সাফনের দিকে একবার তাকিয়ে দেখলো। সে বেচারা মাঝে মাঝে বইয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না। তাতে বুঝলো ঝামেলাটা ভালোই বাঁধিয়েছে। সিনথিয়া মেয়েটা ব্যাপক খুশি, সে সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে সাফনের আশেপাশে। খাইতেও সে বসেছিল সাফনদেরই কাছে কাছে। সে রাগে রাগে রুমাইশা আর ওদের সাথেই বসেনি, ও গিয়ে বসেছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টিদের সাথে। এদিকে খাবার টেবিলে বসে সিনথিয়া মেয়েটার ব্যাপারে সাফনের সাথে খাওয়ার পর কথা বলার সিদ্ধান্ত নিয়েছে আন্টি মহল। রুমাইশা সব চুপচাপ শুনে গেছে, আর এই সিদ্ধান্ত সাফিনের কাজিন মহল জানার পর থেকে ছেলেমেয়ে উভয় দল খুব লাফাচ্ছে। ছেলেগুলো তো প্রথম থেকে খাতির জমানোর চেষ্টা করছিল, এবার মেয়েগুলোও সাফনের আশপাশে ঘুরে খাতির জমানোর চেষ্টায় আছে। হাজার হলেও হবু দুলাভাই আর সিনথিয়া মেয়েটাকে ওরা বারবার গিয়ে সাফনের কথা বলে লজ্জা দিচ্ছে, আর মেয়েটাও ওদের এসব
রসিকতা শুনে লজ্জায় লাল টমেটো হইতেছে বারবার। তখন পড়েছে বিপদে, তবু রুমাইশাকে জ্বালানোর জন্য ও এখনো চুপচাপই আছে, কাউকে কিছু বলছে না। মাঝে মাঝে রাফসানের দিকে ও ঠান্ডা দৃষ্টিতে পৌঁছাচ্ছে যে কখন দেখবি আমি রিমুকে নিয়ে হাওয়া হয়ে গেছি, সব সমস্যা তোর ঘাড়ে এসে পড়েছে, তখন বুঝিবে মজা। কিন্তু রাফসান সেসবের তোয়াক্কা করছে না। ও সাফনের এমন অসহায় অবস্থায় খুব মজা পাচ্ছে। শাফিনকেও এই সিচুয়েশন সম্পর্কে অবগত করা উচিত, তাহলে সেও একটু মজা নিতে পারবে। রাফসান এই কথা ভেবে উঠে স্টেজের দিকে এগোলো, আর সাফন উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। সাফনে যাওয়ার পানে তীর্যক চোখে তাকিয়ে রইল রুমাইশা। ওয়াশরুমের এদিকটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন, আবছা আলোয় মোটামুটি দেখা যাচ্ছে। সাফনের চোখে লেন্স থাকার কারণে সে ওর লাইট ভিশনটা মিস করছে, যদিও দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু ক্লিয়ার না। ও ওয়াশরুমে ঢুকে কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে আবার বের হলো, কিন্তু বের হয়েই কয়েকবার এগোতেই ওর পেছনে খুব কাছে কারোর নীরব উপস্থিতি টের পেল ও। ওর মুখে ফুটে উঠল বাঁকা হাসি, আর তারপরই ঝড়ের গতিতে পেছনে ফিরে এক ধাক্কায় ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এভাবে ধরলে কেন তুমি? আমাকে মেরে ফেলতে চাও তাই না, যাতে ওই সিনথিয়া মেয়েটাকে বিয়ে করতে পারো? সাফনে বাম হাতের মুঠিতে ধরে রাখা রুমাইশার দুই হাতের কবজি রুমাইশার মাথার উপর দিয়ে দেওয়ালে চেপে ধরে রেখেছে সাফন। রুমাইশার আগে লাল হওয়া মুখের দিকে তাকিয়েও ফিসেল হাসি দিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। এখন তো আর বউকে চিনতে পারবা না, নতুন মেয়ে পেয়েছো যে। বউ? কিসের বউ? কার বউ? আমি তো অবিবাহিত, পিওর অবিবাহিত, এক্সট্রা ভার্জিন। হাইছে, এতগুলো বছর করে 3 বাচ্চার বাপ হয়ে বলে নাকি এক্সট্রা ভার্জিন। নকশা মারার আর জায়গা পাও না। ছি ছি রুমাইশা কাদের, আপনার মুখের ভাষা এত অশ্লীল কবে থেকে হলো? আপনি আজ রাত 1টার দিকেই গেটাবে আমার কাছে হাজির হবেন, আপনার ট্রিটমেন্ট করতে হবে। আপনার মুখের অশ্লীল ভাষা আমি শ্লীল বানিয়ে দেব, তার জন্য কোনো পারিশ্রমিকও লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এখন গিয়ে একটু ঠান্ডা হয়ে বসুন। বলেই রুমাইশার হাত ছেড়ে দিয়ে সাফন চলে যাচ্ছিল, কিন্তু সাফনের হাত ধরে ফেলল রুমাইশা পেছন থেকে, তারপর বলল, দাঁড়াও। সাফন কমেন্ট শোনার সাথে সাথেই দাঁড়িয়ে গেল। রুমাইশা ঘুরে এসে ওর সামনে দাঁড়িয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমাকে এক্ষুনি একটা চুমু খাও। রুমাইশার এমন আবদারে চমকে উঠল সাফন। ঠোঁট টিপে হেসেও রুমাইশার জল টেনে দিয়ে বলল, এটা তোমার আমাজন নয় মিসেস, যে যখন ইচ্ছা যা ইচ্ছা করবে আর কেউ দেখবে না। চুমু খেতে বলেছি, ব্যাস চুমু খাবা। অত কথা বলো কেন? বেশি ঢং করলে কিন্তু আমি বিল্ডিং থেকে বেরিয়ে যাব। আমি কিন্তু রেগে আছি। সাফন ইতস্তত করে এদিক ওদিক তাকালো। আশপাশ দিয়ে অনেক লোকেরই আনাগোনা, যদিও ওয়াশরুমের এদিকটাই আবছা অন্ধকার হয়, দূর থেকে খেয়াল করে না দেখলে কিছুই বোঝা যাবে না। সাফন আবার রিমোট দিকে ফিরে ভুরু তুলে জিজ্ঞেস করলো, খুব জরুরি? না হলেই নয়। হ্যাঁ, খুব জরুরি। বলে সাফনের উপর ঝাঁপিয়ে পড়ে সাফনের কাঁধ আঁকড়ে ধরে ও ঠোঁট দখল করে নিল রুমাইশা। হঠাৎ আক্রমণে হক চুকিয়ে গেল সাফন। রুমাইশা যেন পড়ে না যায় তার জন্য তাড়াতাড়ি করে ও রুমাইশার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরল। কিছুক্ষণ পরেই সাফনের ঠোঁট জড়া ছেড়ে দিল ও। সাফনকে নিজের সাথে চেপে ওভাবেই ধরে রইল। তারপর জিভের আগা দিয়ে নিজের নিচের ঠোঁটটা লেহন করে বলল, শান্তি পেয়েছো? অনেক। এবার গিয়ে একটু শান্তি মতো বসো, এতক্ষণ তো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিলে। এখন সব ঠান্ডা হয়েছে আশা করি। আমি আর রাফসান একটু বিল্ডিংয়ের বাইরে যাচ্ছি, চলে আসবো অল্প সময়ের ভেতরে। তুমি বাচ্চাদের সাথে থেকো। রুমাইশা উপরে নিচে মাথা নাড়ল। রাফসান এলো তখন সেখানে। এসে রুমাইশার দিকে এক পলক তাকিয়ে সাফনের পিঠ চাপড় মেরে বলল, ভাই, সে কখন থেকে তোমাকে খুঁজতেছি, ফোন দিচ্ছি সেটাও ধরছো না। এই অন্ধকারে দাঁড়িয়ে তোমরা কি করতেছো? সাফন কিছু বলল না। রুমাইশার দিকে এক পলক তাকিয়ে মিটমিটিয়ে হেসে বলল, রঘু ডাকাতের ফিমেল ভার্সনে খপ্পরে পড়েছিলাম। চল এবার, হাতে সময় 10 মিনিট, আবার ফিরতে হবে তো, বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে। রাফসান চলো বলে সাফনের আগেকে বিল্ডিং থেকে বের হলো, আর রুমাইশার দিকে আরও একবার তাকিয়ে রাফসানের পিছু পিছু সাফনে বেরিয়ে গেল। ওরা চোখের আলো হওয়া পর্যন্ত রুমাইশা তাকিয়ে রইল সেই দিকে। তারপর সাফনরা পার হয়ে গেল ও ওয়াশরুমের পাশ থেকে। আফসানা আর বাচ্চাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো,
কিছু দূর যেতেই হুট করে ওর সামনে এসে দাঁড়ালো সিনথিয়া নামের মেয়েটা। ওর সাথে আরও কতগুলো মেয়ে। মেয়েটার চোখ মুখ শক্ত, অদ্ভুত ভঙ্গিতে সে তাকিয়ে আছে রুমাইশার দিকে। এইভাবে হঠাৎ ওরা সামনে এসে দাঁড়ানোই রুমাইশা কিঞ্চিত চমকালো। তারপর ভদ্রতা বজায় রেখে জিজ্ঞেস করলো, কিছু বলবে? নাম কি তোমার? রায়ানা তাসনিন আমার নাম। আমি শাফিনের দুঃসম্পর্কের আত্মীয়। কোনো অসুবিধা? হ্যাঁ, অবশ্যই অসুবিধা। তোমার মতো একটা বেহায়া নির্লজ্জ মেয়ে যে শাফিন বা শাফিনের বাড়ির কারো আত্মীয় হতে পারে, এই বিষয়টাই অসুবিধার। মানে কি এসবের? কোন সাহসে আপনি আমাকে বেহায়া নির্লজ্জ বললেন? কারণ বলুন এক্ষুনি। তোমাকে নতুন করে কারণ বলতে হবে? তুমি মোটেও বুঝতে পারছো না। তুমি একটু আগে ওই সাজ্জাদ হুসাইনের ছেলেটার সাথে কি করছিলে আমরা দেখিনি মনে করেছো? তুমি যে বেহায়ার মতো জোর করে তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে চুমু খাওয়ার চেষ্টা করছিলে তা আমরা স্পষ্ট দেখেছি। রুমাইশা ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ওদের দিকে নিষ্প্রিয় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সদর্পে ওদের সামনে থেকে চলে যেতে নিল। কিন্তু তখনই ওর বাহু ধরে ফেলে ওকে যেতে বাধা দিল সিনথিয়া। তারপর ওকে টেনে আবার নিজের সামনে আনতে চাইল, কিন্তু রুমাইশাকে ও নিজের জায়গা থেকে এক চুলো নড়তে সক্ষম হলো না। তাই এবার নিজেই ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চলে যাচ্ছ কেন এখন? ধরা পড়ে গেছো তাই? শুনলাম তোমাকে নাকি ওই ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তুমি খুব হাই ভ্যালুড হিউম্যান কিনা, তাই তার সাথে বিয়ে বসতে রাজি হওনি। এখন যেই দেখেছো আমার মতো একটা সুন্দরী সুশিক্ষিতা মেয়ের সাথে তার বিয়ের কথা উঠেছে, তখনই তোমার জ্বলে গেছে। তাই তাকে সিরিয়াস করার জন্য তুমি নিজের লাজ লজ্জা ভুলে তার উপর ঝাঁপিয়ে পড়েছ। ছি ছি, চেহারা দেখে তো তোমাকে ভালো ঘরের মেয়ে মনে হয়, তা তোমার চরিত্র এমন নর্দমার পানির মতো কেন? রুমাইশা ওর কথা শুনলে তার ছেলের হাসি দিল। ওর এমন হাসি দেখে দমে গেল সিনথিয়া। রুমাইশা চোখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আপনি যাকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে আছেন, আমি তার বিবাহিতা স্ত্রী। আমরা বিগত 13 বছর ধরে একসাথে আছি। আমাদের বাচ্চাও আছে 3টা। আপনার মতো সুন্দরী সুশিক্ষিতা মেয়ের কোনো ভ্যালু তার কাছে নেই। আর আমি অবশ্যই হাই ভ্যালুড হিউম্যান আমার স্বামীর কাছে। এখন আমার সামনে থেকে সরুন। বলে সিনথিয়াকে নিজের হাত দিয়ে সামনে থেকে সরিয়ে এগিয়ে গেল রুমাইশা। সিনথিয়া কি বলবে খুঁজে পাচ্ছে না, ওর মুখটা কালো হয়ে গেছে। তখনই সিনথিয়ার পাশে দাঁড়িয়ে সেই 3 পিস পরা মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, মিথ্যা বলে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? কি যোগ্যতা আছে তোমার যে তোমার মতো একটা মেয়েকে সে বিয়ে করবে? সে কোথায় আর তুমি কোথায়? আর সে যে তোমার স্বামী তার প্রমাণ আছে তোমার কাছে? লজ্জা করে না যাকে তাকে নিজের স্বামী পরিচয় দিতে? আপনাকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। তারপর সেখানে থেকে গটগট পায়ে হেঁটে চলে গেল রাফসান আর বাচ্চারা। যেদিকে বসেছে সেদিকে। বউ নিয়ে যখন ওরা বাড়িতে ফিরল তখন রাত প্রায় 1টা। আমি পিসফুলি এখানে বসে থাকতে চাই। কেউ আমাকে অযথা প্রশ্ন করে ডিস্টার্ব করুক, সেটা আমি মোটেই পছন্দ করব না। যে আপনাদেরকে সাদাত হুসাইন অবিবাহিত সেই নিউজ দিয়েছে তাকে গিয়ে প্রশ্ন করুন।